না, তখন যুদ্ধ হয় সমুদ্রপথে, তেলের লাইনে আর কূটনীতির নীরব ঘরে। আর সেই নীরব ঘর থেকেই এবার বেরিয়ে এসেছে এক বড় বার্তা। হরমুজ প্রণালীর উত্তেজনার মধ্যেও ভারতীয় তেলের জাহাজকে পথ দিয়েছে ইরান, এমনটাই বলছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শুনতে এটা শুধু ভারতের খবর মনে হতে পারে, কিন্তু না, এই খবরের রেশ গিয়ে লাগে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতেও। যত পার্শ্ববর্তী ভারতের প্রতিবেশী দেশ আছে, সে নেপাল হোক, ভুটান হোক এবং শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ হোক, সবার ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আরও বেশি করে সত্যি। কারণ ভারত যেখানে বলছে তাদের তেলের মজুদ ভাণ্ডার মাত্র 6 মাস, মানে যা মজুদ আছে তাতে নতুন সাপ্লাই না এলেও চলবে আগামী 6 মাস, সেখানে বাংলাদেশের তেলের মজুদ প্রায় শূন্য। সরকারি ঘোষণায় বলা হয়েছে নাকি 10 দিন কিংবা 12 দিনের মতো মজুদ আছে, কিন্তু পেট্রোল ডিজেলের চাহিদা বাংলাদেশে হাহাকারের পর্যায়ে পৌঁছে গেছে। অবস্থা সামাল দিতে ভারতের কাছে জরুরি ভিত্তিতে 50,000 টন ডিজেল পাঠাবার অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 50,000 টন, যার মধ্যে 5,000 টন ডিজেল গত 10 মার্চে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মধ্যে দিয়ে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছে দিয়েছে ভারত। সুতরাং ভারতের পতাকাবাহী জাহাজকে ইরান হরমুজ প্রণালীতে ছাড় দিয়েছে, এই খবরে ভারতের যত না স্বস্তির শ্বাস, বাংলাদেশের স্বস্তি তার তুলনায় বেশি বই কম নয়। আজকের ভিডিওতে আমরা বুঝব কেন এটা ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কেন তেলের বাজারে এটা ভয় কমাচ্ছে, আর কেন বাংলাদেশের সাধারণ মানুষও এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্রপথ নয়। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চোক পয়েন্ট। যে চোক পয়েন্টগুলো আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যেও এটা গুরুত্বতম এটা, যেখান দিয়ে বিশ্বের মোট তেল রপ্তানির 20% যায়, আর দক্ষিণ এশিয়ায় আসা তেলের 80% চলাচলের রুট হলো এটাই। সুতরাং এখানে অচল অবস্থা মানে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দাম দুটোতেই চাপ। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ পর্যন্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আর এস&পি গ্লোবাল, এই সংবাদ মাধ্যম বলেছে, সেখানে ট্যাঙ্কার চলাচল ভীষণভাবে বিপর্যস্ত হয়ে গেছে, কমে গেছে। জোর করে যেতে গেলে, যদি কোনো জাহাজ জোর করে যেতে চায়, সমুদ্রে পেতে রাখা ইরানি মাইন বিস্ফোরণে শেষ করে দেবে সেই জাহাজ। অর্থাৎ এই সময় যে দেশ নিজের জাহাজ পার করাতে পারে এই হরমুজ প্রণালী দিয়ে, সে শুধু জাহাজ পার করে না, সে নিজের রাষ্ট্রীয় সক্ষমতাটাকেও তারও প্রমাণ দেয়। এবার আসা যাক ভারতের কথায়। ভারতের জাহাজ কিন্তু আটকে দিয়েছিল ওখানে ইরান, মাত্র খুলেছিল চীনের জাহাজ এবং পরবর্তী সময়ে খুলেছিল চীন ছাড়া রাশিয়ার জাহাজ। এবার ভারতের জাহাজকেও ছাড় দিয়েছে। এনডিটিভি এবং দি ইকোনমিক টাইমস জানাচ্ছে, ভারতের কূটনৈতিক যোগাযোগের পর অন্তত 2টো ভারতীয় ট্যাঙ্কার পুষ্পক এবং পরিমল এই হরমুজ দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে এবং নির্বিঘ্নে হরমুজ পেরিয়ে চলে এসেছে। এখানে আসল শক্তি কোথায়?
আসল শক্তি হলো ভারত যুদ্ধের মধ্যে ঢোকেনি, কিন্তু নিজের স্বার্থ ছেড়ে দেয়নি, বরং যুদ্ধ থামাবার চেষ্টা চালিয়ে গেছে জোরালো কূটনৈতিক প্রয়াস। একদিকে সম্পর্ক রেখেছে পশ্চিমাদের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ইউরোপের সঙ্গে, অন্যদিকে ইরানের সঙ্গেও এমন সম্পর্ক রেখেছে, এমন অবস্থান ধরে রেখেছে যাতে প্রয়োজনের সময় দরজা একেবারে বন্ধ না হয়ে যায়। এটাই কূটনীতি, এবং এটাকেই বলে বাস্তববাদী কূটনীতি। এখন বলুন তো, এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়? সম্পর্কটা খুব সরাসরি, এটা কোনো গোপন কিংবা পরোক্ষ সম্পর্ক নয়। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ সব কিছুতে, যেমন খাদ্যশস্য দেয় ভারত, আর খাদ্যশস্য পাঠাতে গেলে কি দরকার? জ্বালানি। তা বাংলাদেশ আমদানি নির্ভর জ্বালানি অর্থনীতি নিয়ে চলেছে। আর ডিজেল এখানে শুধু গাড়ির জন্য নয়, কৃষি, পরিবহন, শিল্প, এমনকি বিদ্যুৎ ব্যবস্থায়ও বড় অংশে ডিজেলের ব্যবহার আছে। ট্রেন চলবে ডিজেলে। প্রথম আলো রিপোর্ট বলছে বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 63% হচ্ছে ডিজেল, আর কৃষি খাতে প্রায় 24% ডিজেল শুধু কৃষি খাতে ব্যবহার হয়। ভাবুন তো, ডিজেলের টান পড়লে কি হবে? মাঠের সেচে চাপ, পণ্য পরিবহনের চাপ, গাড়ি ঘোড়ায় চাপ, বাজারে বাড়তি খরচ, আর শেষ পর্যন্ত সেই সব চাপ এসে পড়ে সাধারণ মানুষের ঘাড়ে। এখানেই ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল যাচ্ছে, এবং আগেই বলেছি 10ই মার্চ গত পরশু 5,000 টন ডিজেল পাঠানো হয়েছে বাংলাদেশে, যেখানে ভারত নিজে বলছে তার কাছে সাপ্লাই নেই, মজুদে চলছে তার। বিশ্বজোড়ায় এই ভয়াবহ সংকটের দিনে যখন নিজের দেশে আমদানি বন্ধ, তখন পরিস্থিতির দোহাই দিয়ে ভারত বলেনি যে এই অবস্থায় আমরা দিতে পারবো না ডিজেল, বলেনি এটা। শুধু তাই নয়, বিদ্যমান যে চুক্তি আছে, যে চুক্তি বলেছিল ইউনূস সরকার ভেঙে দেবে, এসব চুক্তি নাকি ভারতের পক্ষের চুক্তি, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভাঙেননি কিছু। কারণ ক্ষমতায় বসে বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন তো অনেক কিছু বলে ফেলেছেন না, সুতরাং ফেলে দেয়া থুতু গিলতে পারেননি। বিদ্যমান চুক্তি অনুযায়ী এই পাইপ লাইনে বছরে 1,80,000 টন ডিজেল আসার কথা। ভারত সেই চুক্তি ভাঙেনি, এবং তার থেকে এই 5,000 টন গেছে, তারই মধ্যে থেকে আপাতত এই রকম পরিস্থিতিতেও। মানে কি দাঁড়ালো? আজ যদি নোবেলজয়ী বিখ্যাত পণ্ডিত মোহাম্মদ ইউনূসের সরকার থাকতো বাংলাদেশে, তাহলে ডিজেল পাঠানোর অনুরোধ করার আগে একটু কি লজ্জা পেতেন ভারতের বিরুদ্ধে গালাগালিগুলো দেওয়ার জন্য? সম্ভবত নয়, কারণ লজ্জা বস্তুটি ইউনূস সাহেবের অভিধানে নেই বলেই শুনেছি। থাকলে সরকারে বসেই সবার আগে নিজের কর ফাঁকির 666 কোটি টাকা, নিজের কর ফাঁকির টাকাটা মকুব করে নিতেন না। আজ ইউনূস থাকলে কার কাছে তেল চাইতেন? পাকিস্তানের কাছে? চীনের কাছে? চীনের কথা বলবো না, তবে পাকিস্তানের হাল তো ভয়ঙ্কর খারাপ। আর চীনের কাছেই যদি তেল চাইতে পারতেন, তাহলে তারেক রহমান কেন তেল চাইলেন না চীনের কাছে? থাক সে কথা। মানেটা দাঁড়াচ্ছে এই, সমুদ্রপথে ঝুঁকি বাড়লে বাংলাদেশের হাতে অন্তত এখন একটা আঞ্চলিক সাপোর্ট লাইন আছে, যেটা সরাসরি ভারতীয় সরবরাহের ওপর দাঁড়িয়ে। ভারত সরবরাহ করছে তেল, ভারত সরবরাহ করছে খাদ্যপণ্য। ভারত বাংলাদেশের সাপোর্ট লাইন নয়, লাইফ লাইন। এই কথাটা কি কেউ মনে রাখবেন? এখন কেউ বলতে পারেন বাংলাদেশ কি ভারতের পুরো ডিজেলের উপরে পুরোপুরি নির্ভর করে? না, তা নয়। প্রথম আলো বলছে চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রায় 23 লক্ষ টন ডিজেল আমদানি করেছে। এর বড় অংশ এসেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে।
আর ভারত থেকেও এসেছে একটা বড়সড় পরিমাণ, 23 লক্ষ টনের বাইরেও, তার মধ্যে তো ভারতের হিসেব আছে, তার মধ্যে আবার 5 লক্ষ টন ভারত আবার পাঠালো। তাহলে এইবার ভাবুন ভারতের কি, ভারত কোথায় আছে। অর্থাৎ ভারত একমাত্র উৎস নয় ঠিকই, কিন্তু সংকটকালে ভারত একমাত্র উৎস। একটি দ্রুত, কাছের ও রাজনৈতিকভাবে কার্যকর বিকল্প হচ্ছে বাংলাদেশের জন্য একমাত্র ভারত। আর এই মুহূর্তে অন্য সাপ্লাই লাইন বন্ধ। থাইল্যান্ড, যাদের কাছ থেকে কিছু তেল আসে বাংলাদেশে, তারাও বিদেশ থেকে নিয়ে আসা তেল, তাদের একটা জাহাজ ধ্বংস হয়েছে হরমুজ প্রণালীতে। তাদের নিজেদের হাল খারাপ। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক সম্পর্কের আসল মানে বোঝা যায় তখন যখন প্রশ্ন ওঠে বিপদের সময় কে আপনার পাশে দাঁড়াচ্ছে বা দাঁড়াতে পারছে। বিবৃতি অনেক দেশ দেয়, টুইটও অনেকেই করে, কিন্তু পাইপলাইনে ডিজেল পাঠাতে পারে বাংলাদেশে একমাত্র ভারত। তাই ভারতের এই কূটনৈতিক সাফল্য শুধু দিল্লির জন্য স্বস্তি নয়, এর প্রতিধ্বনি শোনা যায় বাংলাদেশেও, বিশেষ করে সেই সব খাতে যেগুলো ডিজেল ছাড়া চলবে না। আর একটা বিষয় এখানে বলে রাখা দরকার, ভারত যদি নিজের জ্বালানি চলাচলের পথ আংশিক হলেও সচল রাখতে পারে, তাহলে বাংলাদেশে তার জ্বালানি সহায়তা বা বাণিজ্যিক সরবরাহ চালিয়ে যাবার ক্ষমতা তুলনামূলকভাবে শক্তিশালী থাকে, এবং ভারত সেই সাহায্য করে যাবে, কারণ ভারতের চরিত্র এটাই। এই কারণেই আমি বলবো এই ঘটনাকে শুধু ভারত বনাম ইরান বা শুধু হরমুজের খবর হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তার গল্প। আর বাংলাদেশের মানুষের জন্য এর বার্তা খুব পরিষ্কার। ভারত বাংলাদেশ সম্পর্ক যদি শুধু কাগজে না থেকে পাইপলাইন, বিদ্যুৎ, জ্বালানি, লজিস্টিক্স আর বাস্তব সহযোগিতায় দাঁড়ায়, তাহলে সংকটের সময় তার ফল পাওয়া যায়। ইউনূস এটা বোঝেননি, কিন্তু বোঝেন তারেক রহমান, এবং তাই বুঝবার সাথে সাথেই তিনি চেয়েছেন ভারতের কাছেই 5 লক্ষ টন তেল পাঠাবার জন্য। ভারত সেটা পাঠিয়ে দিয়েছে। এরপর কি ভারতের নামে গালি যাদের জীবের ডগায় জড়িয়ে থাকে সবসময়, তাদের একটু কি সুবুদ্ধি হবে, একটু কি কৃতজ্ঞতা বোধ আসবে? একদিকে হরমুজে উত্তেজনা, অন্যদিকে ভারতীয় জাহাজের জন্য আলাদা কূটনৈতিক জানালা, আর একই সময়ে বাংলাদেশে ভারতীয় ডিজেল পৌঁছে যাওয়া। এই 3টি ঘটনাকে একসঙ্গে রাখলেই পুরো ছবিটি পরিষ্কার হয়। ভারত নিজের স্বার্থ বাঁচাতে পেরেছে, আর সেই স্বার্থের সক্ষমতার, সেই বাঁচাতে পারার সক্ষমতার একটি অংশ বাংলাদেশকেও স্বস্তি দিচ্ছে। সব সমস্যা মিটে গেছে এই কথা বলবো না, কিন্তু বড় ধাক্কা সামলাবার জন্য আঞ্চলিক নিরাপত্তা বলয় যে কত গুরুত্বপূর্ণ, এই ঘটনায় আবার সেটা প্রমাণ করলো। তাই বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে আসল লড়াই শুধু সীমান্তে হয় না, হয় জ্বালানির লাইনে, হয় পেটের খাদ্য দেওয়ার লাইনে, সমুদ্রের রুটে, আর ফোনের ওপারে হওয়া কূটনৈতিক কথোপকথনে। এই মুহূর্তে বলা যায় ভারত সেই লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ রাউন্ড জিতেছে, আর তার লাভের একটা